জি 24 ঘন্টায় 5:05 আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই সীমান্তে টান টান উত্তেজনা, গোটা দেশ জুড়ে একটাই আওয়াজ, বদলা চাই। যুদ্ধ আবহ গোটা উপমহাদেশ জুড়ে, কিন্তু যুদ্ধ হবে কবে, কিভাবে, এই জল্পনা চলছে রোজ। তার মধ্যেই হাওয়া গরম হচ্ছে একটু একটু করে। যেখানে আমরা দেখলাম তুরস্কের যুদ্ধবিমান চলে এলো পাকিস্তানের কাছে, চীনের তরফ থেকে পাকিস্তানমুখী, পাকিস্তান ঘেঁষা একটা সমর্থনের সুর পাওয়া গেল। আমেরিকা বলছে যে একটা সমঝোতা করা হোক দুই দেশের মধ্যে। ইসরায়েল যেমন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ভারতের পাশে থাকব। এই আবহে যুদ্ধ কবে হতে পারে প্রবাবিলিটি, আর যদি হয় তা কি শুধুমাত্র দুটো দেশের মধ্যেই থাকবে, নাকি তার আঁচ ছড়িয়ে পড়তে পারে গোটা উপমহাদেশে? কারণ বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু ভালো নয়, এবং এই জায়গায় দাঁড়িয়ে চীনের ভূমিকাও কিন্তু নজরে রাখার মতো। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, অবশ্যই গোটা দেশ একটাই প্রশ্ন, শুরুর প্রশ্ন একদম বেসিক, যে উত্তর আমরা দেব কবে? দেখুন, প্রিপারেশন তো পুরো চলে গেছে, পুরো প্রিপারেশন হয়ে গেছে, হচ্ছে এবং কন্টিনিউয়াস প্রসেস। যে কারণে পাকিস্তানে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, সেই প্যানিকে যে একটু আগেই যে আপনি বলছিলেন যে 1200-র উপরে সৈন্য তারা রিজাইন করেছে, ডেজার্ট করেছে, তাদের অফিসারদের মনোবল ভেঙে পড়েছে, এইসবগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। এখন যুদ্ধ একটা টাইম অফ চুজিং, সেটা কিন্তু কমান্ডারের উপর, যে অন গ্রাউন্ড কমান্ডার, তার ওপরে টাইম অফ চুজিং এ সে যুদ্ধটা করবে বা অফিসিয়ালি লঞ্চ করবে ওয়ান্স দ্য পলিটিক্যাল এম ইজ গিভেন আউট। আমরা এখন পুরো একটা ব্যাটল প্রসিজিয়ার দিয়ে যাচ্ছি। এই ব্যাটল প্রসিজিয়ারে টাইম লাগে, সবকিছু ভেবে চিন্তে করতে হয়। কে কোন দেশ কার সাথে আছে, কে আমাকে মদত দিচ্ছে, কে পাকিস্তানকে মদত দিচ্ছে, কোথা থেকে বাংলাদেশ উঠে পড়ছে, কোথায় চায়না কি করতে যাচ্ছে, কে ওদের আর্ম সাপ্লাই দিচ্ছে। শুনলাম টার্কি থেকেও নাকি 6টা C-130 এসে পাকিস্তানে পৌঁছেছে, অনেক গোলা বারুদ নেই। এখন কি নিয়ে পৌঁছেছে দ্যাট ইজ নট নোন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা ডিসকাশন চলছে। তো এগুলো মাথায় রেখে আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ একটু তো করতেই হবে, এবং সাথে সাথে আমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং আমাদের তো এখন যা করেছি সেইটুকুতেই পাকিস্তানের এই অবস্থা। এরপরে ইফ উই টেক দ্য নেক্সট স্টেপ, তখন যে কি হবে সেটা বলা কিন্তু খুবই মুশকিল, এবং এটা বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের অবস্থা খুবই টাইট এই পজিশনে। কর্নেল সরকার, আমরা একটা জিনিস দেখেছি, যখন হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালালো, তারপর যে টানাপোড়েন চললো, চারিদিকে মুসলিম প্রধান দেশ, তার মধ্যে একটা ছোট্ট একফালির মতো ইসরায়েল কাউকে তোয়াক্কা না করে গাজার অর্ধেক তারা গুড়িয়ে দিল। আমরা থমকাচ্ছি কোথায়? দেখুন, ইসরায়েলের ঘটনাটা পুরো আলাদা। ইসরায়েলে A to Z পিপল হ্যাভ সার্ভড ইন দ্য আর্মি, আর্ম ফোর্সেস। তাদের প্রাইম মিনিস্টার এক্স আর্মি, তার ভাই এনটেবি অপারেশনে মারা গেছিলেন। কিন্তু এইগুলো মনে রাখতে হবে, এবং ইসরায়েলকে সার্ভাইভ করতে গেলে ওইটুকু দেশ যেটাকে এনলার্জ করে দেখতে হয় আমাদের, সেই দেশটাকে ওখানে সার্ভাইভ করতে গেলে হি হ্যাজ টু ফাইট, অ্যান্ড অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্স। তাহলে আমাদের কি কর্নেল সরকার যুদ্ধ করার অভ্যেসটা চলে গেছে? সার্ভাইভালের প্রশ্ন তো আমাদের মধ্যে উঠছে। দুদিকে দুটো কট্টরপন্থী দেশ, পাকিস্তান ছিল, বাংলাদেশ মন্দের ভালো ছিল, সেও গেছে। উল্টো দিকে রয়েছে চীন, সবসময় তারা তাদের প্রধান প্রতিপক্ষ বলে এই উপমহাদেশে আমরা রয়েছি। এই জায়গা দাঁড়িয়ে সার্ভাইভালের প্রশ্ন তো এখন জোরদার করে আমাদের কাছেও থাকছে, উঠছে। কাশ্মীর ইতিমধ্যেই উত্তপ্ত, আমরা জানি না কবে মালদা মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠবে। কর্নেল সরকার, এখন দেখুন, চায়না যথেষ্ট একটা ম্যাচিওর দেশ, এটা মনে রাখতে হবে। চায়না কখনো ডাইরেক্ট কনফ্রন্টেশনে যায়। ডাইরেক্ট কনফ্রন্টেশনে ও তখনই যাবে যখন ওর ইন্ডিয়ার সাথে কোনো এমন কিছু রিলেশনে প্রবলেম আসবে। পাকিস্তানকে হেল্প করতে গিয়ে ও ডাইরেক্ট কনফ্রন্টেশনে কোনোদিন আসবে। বাংলাদেশ একটা তুচ্ছ দেশ, সেই আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে বা কি করার চেষ্টা করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এইটুকু বোঝা যায় যে বাংলাদেশকে দমন করতে বেশিক্ষণ সময় লাগে।
সেই জন্য আমাদের সেটা মেন ক্রাইটেরিয়া নয়। আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে যেখান থেকে এত টেররিস্ট ফ্যাক্টরি মানে পাকিস্তান ইজ আ ফ্যাক্টরি অফ টেররিজম, তারা এইভাবে যে মদত দিচ্ছে টেররিজমকে আর আমাদের দেশে একটা আনরেস্ট ফেলাবার চেষ্টা করছে কাশ্মীর। কিন্তু কর্নেল সরকার, এই ফ্যাক্টরিটা তো আমাদের বাংলা মানে বাংলার পাড়েও তৈরি হচ্ছে। যদি আমরা নজির না করতে পারি যে এই ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট আমাদের এসে আঘাত করলে তার পাল্টা মারটা কিন্তু বেশ ভালো রকম হবে, তাহলে তো এই তুচ্ছ দেশ যাকে বলছেন সেও তো একটা জঙ্গি তৈরির কারখানা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে সেই স্টেপটা কিন্তু নিতে হবে। উই হ্যাভ টু টেক দ্যাট স্টেপ টু এনশিওর বাংলাদেশ ডাজন্ট গ্রো বিয়ন্ড দিস। এবং এটা নিশ্চয়ই এমইএতে বা আমাদের উপর মহলে গভর্নমেন্টের মধ্যে এটা নিশ্চয়ই আলোচনা চলছে এবং ট্রুপস ডিপ্লয়মেন্টও চলছে জায়গায় জায়গায়। চিকেন স্নেক নিয়ে আমরা যথেষ্ট মানে উই হ্যাভ গন থ্রু দিস এক্সারসাইজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এই চিকেন স্নেকটা একটা জায়গা যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হয় এবং তার জন্য আমাদের যথেষ্ট ডিপ্লয়মেন্ট আছে। তো এইগুলো আমরা রেখেছি, কিন্তু এটাকে যে বাড়তে দেওয়া যাবে না, সেটা যে ভিতরে ভিতরে কিছু হচ্ছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বা এটা ফ্ল্যাশ হচ্ছে না বাইরে। এটা হয়তো ইন্টারনালি একটা প্ল্যান নিশ্চয়ই আছে এবং যাতে মুর্শিদাবাদ মালদা এইসব জায়গায় এরকম প্রবলেম শুরু না হয় সেটাও কিন্তু আমাদের দেশ নিশ্চয়ই দেখছে। আপনার অভিজ্ঞতা একেবারে সরাসরি প্রশ্ন করি কর্নেল সরকার, আপনার অভিজ্ঞতা কি বলছে? গত কয়েকদিনের যে ঘটনা পরম্পরা, গত কয়েকদিনে রাজধানীর যে তৎপরতা, শীর্ষ একেবারে টপ মোস্টের যে তৎপরতা, একের পর এক বৈঠক, সমস্ত কিছু দেখে আপনার কি মনে হচ্ছে? যুদ্ধ কি অবশ্যম্ভাবী নাকি এখনো কিন্তু রয়ে গেছে? এখন কোনো কিন্তু নেই, এখন আর কোনো কিন্তু নেই। দেখুন, আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, আমি সেই র্যাঙ্ক থেকে রিটায়ার করেছি যেখানে আই হ্যাড টু অনলি এক্সিকিউট অর্ডার্স। এবং আমি বুঝি যুদ্ধটা একটা মানে মানে প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মানে মিলিটারি পাওয়ার দিয়ে মানে আমার দেশকে মানে সুরক্ষা দিতে পারবো। দিস ইজ a mandatory requirement of a country to keep its armed forces absolutely on a prepared state. এতে কোনো কিন্তু নেই। এবং যুদ্ধটা আমি আগেও বললাম, যুদ্ধটা তবেই হবে যখন my place of choosing and time is paramount importance to me, and that is the time I will launch my attack. আর সেটা কাউকে বলে আমি লঞ্চ করবো না, অবভিয়াসলি আমরা বলে লঞ্চ করব না, কিন্তু কোথাও গিয়ে কর্নেল সরকার, যারা সাধারণ মানুষ যারা রাজনীতির অত মারপ্যাচ বোঝেন না, মিলিটারি এক্সারসাইজের কি পয়েন্টস আছে সেগুলো বোঝেন না, তারা তো একটা কথা বুঝতে পারছেন যে আমার বাড়ির লোকটাকে ঘুরতে গিয়ে যেখানে মরে যেতে হলো, সেইখানে আমি যে সরকারকে নির্বাচিত করেছি সেই সরকার কড়া জবাব দেবে। ওই স্রেফ একটা সার্জিক্যাল স্ট্রাইক, ওই 18-এর ইউটিউব চ্যানেল ব্যান, ঠিক আছে, এই জাতীয় বিষয়গুলো সাধারণ মানুষ আর দেখতে চাইছেন না তো কর্নেল সরকার? একদম ঠিক বলেছেন। এবং এখন টাইম হ্যাজ কাম যে একটা ফ্লাই হ্যাজ টু বি কিলড উইথ আ হ্যামার। পরিষ্কার কথা, আমাকে আমার ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে দেশটাকে শেষ করে দিতে হবে, যেখান থেকে সে আর আমার দেশের নিরীহ লোককে যাতে গায়ে হাত না দিতে পারে। এবং কোন রকম কমিউনাল মানে জিনিস যেগুলো ওরা শুরু করার চেষ্টা করছে সেটা যেন আমরা হতে না দিই। অ্যান্ড আওয়ার কান্ট্রি শুড স্ট্যান্ড ইউনাইটেড টুডে with the armed forces and the government of this country to ensure that the best is delivered. কর্নেল সরকার, একটু পলিটিক্যালি যদি আমি বিষয়টাকে দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক বিরোধী দল তারা বলছেন এটা মুতোর জবাব দেওয়ার সময়। এবং ইন্টারেস্টিংলি ওমর আবদুল্লাহ আজকে বলেছেন যে আমি এই মুহূর্তে রাজ্যের জন্য দাবি করার সময় এটা নয়, আমি এতটাও খারাপ রাজনীতি করি না। একটা বিরোধীরা এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ইন্টারেস্টিং, তিনি বলেছেন যে এইটাই সময় পিওকে ছিনিয়ে নেওয়া। কি বলবেন? একদম রাইট, এটা আমি কালকেও বলেছি আপনাদের চ্যানেলে যে পিওকে, দিস আ রাইট টাইম টু গেট পিওকে অ্যান্ড এনশিওর দ্যাট আমরা আমাদের কান্ট্রির ডেপথটা আরো বাড়াই। এবং যে কমন পার্সন যারা দেখছেন এগুলো, যেগুলো শুনছেন রোজ কি হচ্ছে কি হচ্ছে না, এগুলোকে আর বাড়তে দেওয়া যায়। এবারে টাইম হ্যাজ কাম টু গিভ দ্য রাইট রিপ্লাই। সেটা কবে দেবে সেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে গ্রাউন্ড অফ চুজিং অ্যান্ড টাইম অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। কিন্তু দেওয়ার সময়টা এসে গেছে, এখন আর কথা বলার জায়গা নেই। নো ডিপ্লোমেসি ইজ ইনভলভড ইন।
কোনো সরকার হয়তো প্রশ্নের একটু বোকা বোকাও হতে পারে, তবু আমি যদি জিজ্ঞেস করি, যেহেতু সাধারণ মানুষ অপেক্ষা করে আছেন, আমরা মোটামুটি এক্সপেকটেশন কত দিনের মধ্যে আমরা প্রত্যাঘাতের এক্সপেকটেশন রাখতে পারি? কত দিনের মধ্যে একটা টাইম ফ্রেম বেসিক সম্ভব এটা বলা? সম্ভব ঠিক নয়, এটা বলাটা একদমই মানে সম্ভব নয়, কিন্তু আমি এক্সপেক্ট করছি 7-10 দিনের মধ্যে কিছু একটা রেজাল্ট সামনে আসবে। 7 থেকে 10 দিন বলছেন, সেখানে রেজাল্ট একটা আমরা পাবো? আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে মানে খুব স্বাভাবিকভাবেই আমি কর্নেল সরকার, আপনি থাকুন আমাদের সঙ্গে। যেরকম কর্নেল সরকার বলছিলেন যে যুদ্ধটা অবশ্যম্ভাবী, এর থেকে পিছিয়ে আসার বা ব্যাকট্র্যাক করার কোনো জায়গা নেই, একটা প্রত্যাঘাত হবেই। আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে আমাদের আর এক গেস্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন। আর্যবাবু, যেরকম আমাদের সঙ্গে কর্নেল কৌশিক সরকার রয়েছেন, কর্নেল সরকারের সঙ্গে কথা বলছিলাম যে এটাই সময় পাক অধিকৃত কাশ্মীরকে আবার কাশ্মীরের মধ্যে ফিরিয়ে আনা উচিত, আমাদের কাশ্মীরের মধ্যে ফিরিয়ে আনা উচিত। এইখানেই প্রশ্নটা উঠছে, যদি এটা আমরা করতে যাই বা করি, পিওকের কিছুটা অংশ যেহেতু চীনকে পাকিস্তান বিকিয়ে দিয়েছে, একেবারে চীন লাগোয়া অংশটা, ফলে কোথাও গিয়ে কি আমাদের সাথে নতুন করে চীনের সমস্যা শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে? খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, এবং আমি বলবো যে হ্যাঁ, সেটা থাকতেই পারে। বিকজ আকসাই চীন যে জায়গাটা, যেটা পাকিস্তান চীনকে দিয়ে দেয়, সেটার সঙ্গে যত বিপত্তি সেখানেও, কেননা সেখানে আমাদের দেখতে হবে যে দালাই লামাকে আমরা ইন্ডিয়াতে রেখে দিয়েছি এই জন্যই, এবং তিব্বতীরা আজকে এর মধ্যে কোনো খুঁজে পাচ্ছে না, তারা কোনো ভরসাই করে না। এবং এই জন্যই আমি বোধহয় গতবারেও বলেছিলাম যে চীনের দিকে আমাদের খুব সতর্ক দৃষ্টি দেওয়া দরকার। আর একটা জিনিস আমার আমি বিশ্লেষক হিসাবে যেটা বলতে পারি, খুব নিরপেক্ষ জায়গা থেকে আমি একটা জিনিস একটু পড়ে শোনাচ্ছি, যেটা মাইকেল রুবিন, ফর্মার পেন্টাগন অফিসিয়াল, বলেছিলেন আসিম মুনির সম্বন্ধে, যে the only difference between Osama bin Laden and Asim Munir is that Osama bin Laden lived in a cave and Asim Munir lives in a palace. But beyond that, the two are the same and their end should also be the same. এইটা সাংঘাতিক একটা কথা। মানে উনি একজন ফর্মার পেন্টাগন অফিসিয়াল, তিনি যখন এটা বলেন যে একদম ডিরেক্টলি ওসামা বিন লাদেনের সঙ্গে আসিম মুনিরকে কম্পেয়ার করেন, এবং এটাও বলেন যে তাদের দুজনেরই এন্ড একদম এক হওয়া উচিত, তার মানে আমাদের ধরে নিতে হবে যে এই আসিম মুনির সারা দুনিয়ার জন্য কত বিপজ্জনক একজন। কিন্তু আর্যদা, সেই আসিম মুনির কোথায়? পরিবারকে তো লন্ডনে পাঠিয়ে দিয়েছেন এরকম খবর হয়েছে, তারপর তার দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না তার। এক্স্যাক্টলি তাই। আমরা এটাই সব্যসাচী, এটাই আমাদের মানে সব থেকে আমার কাছে মানে খুব খারাপ লেগেছে ব্যাপারটা এটাই, যে আজকে 70 বছর পরেও আমরা একটা রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, এই ধরনের সিচুয়েশনের কথা বলছি আমরা স্ট্র্যাটেজি আর রেসপন্স সেইটা তৈরি করে উঠতেই পারলাম না। আজকে ইসরায়েলের এই জায়গায় ইসরায়েল বা আমেরিকার কথা যদি আমরা ভাবি, আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই কর্নেল সরকারকে করছিলাম আর্যদা। হ্যাঁ, আচ্ছা, and I'm extremely sorry for the delay. তো সেই জন্য আমি এটাই বলছি, আজকে তারা কি প্রত্যাঘাতটা করতো, কেননা এটা কোনো ছেলে খেলা নয়, এটা সকলেই জানে যে একটা সামরিক স্ট্র্যাটেজি সাজানো সেটা ছেলে খেলা নয়, সঙ্গে সঙ্গে সাজিয়ে নেওয়া যায় না। কিন্তু আমরা এই সিচুয়েশনে পড়লে, সিচুয়েশন এ তে পড়লে কিভাবে রিঅ্যাক্ট করবো, সিচুয়েশন বি, সিচুয়েশন সি, এই জিনিসগুলো আমাদের জানা দরকার ছিল। যে আজকে পাকিস্তান যদি হামলা করে, এই ধরনের একটা ইসরায়েলে যেরকম হামলা করেছে হামাসরা, সেই ধরনের অ্যাটাক করে আর পাকিস্তানি উগ্রপন্থীরা, এই ধরনের পারমাণবিক, তাহলে ওরা যে নিউক্লিয়ার থ্রেট দেয়, সেটা যদি করো, একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন পার করে,
যার এফেক্টিভ রেঞ্জ হয়তো 60 থেকে 70 কিলোমিটার। এখানে আর্যদাই আপনি যখন পরমাণু বোমার কথা তুললেন, এই আসিম মুনিরকে যদি ওসামা বিন লাদেন ধরেই নিয়ে একজন ডেজিগনেটেড টেরোরিস্ট আখ্যা দেওয়া উচিত এই পাক সেনা প্রধানকে, তার সাথে আর একটা সন্ত্রাসী জঙ্গির কোনো ফারাক আছে বলে তো মনে হয় না। যে এরকম টিআরএফ এর মতো বিষয়কে, আইএসআই এর এক্স চিফ ছিলেন তিনি, আইএসআই কে ফান্ডিং করে, টেরোরিস্ট ফান্ডিং করে, এই ধরনের বদ্ধ উন্মাদ অর্ধ উন্মাদ মানুষগুলোর হাতে পরমাণু বোমা রয়েছে। এরা কখন কি করবে তো কিছুই বোঝা যায় না। আমরা 4 বার ভাববো, গোটা বিশ্ব 4 বার ভাববে যে এভাবে আমি পরমাণু বোমাটা ফেলবো কি ফেলবো না, কারণ আমরা দ্বিতীয় আমেরিকা হতে পারবো না, আমরা হিরোশিমা নাগাসাকি দ্বিতীয় তৈরি করতে পারবো না, কিন্তু এদের সেই বোধ দায়িত্ব কিছুই তো নেই। অ্যাবসলিউটলি নেই তো, সেইটাই তো সব থেকে আশঙ্কার জায়গা, যেখানে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো অনেক আগে থেকে হিসেব করে অঙ্ক কষে রাখা উচিত ছিল, এবং সেই জন্য ডেডিকেটেড লোকজন আছে। আজকে আমি একটা ছবি দেখলাম, আমাদের সৈন্য বাহিনীর প্রধান তিনি আমাদের ডিফেন্স মিনিস্টারের সঙ্গে বাক্যালাপ করছেন। সেখানে বডি ল্যাঙ্গুয়েজটা কি, তারা প্রেজেন্টারিজ এক্সচেঞ্জ করছেন, স্মাইলস এক্সচেঞ্জ করছেন, তাদের কোনো ভাবনা চিন্তাই অ্যাজ ইফ নেই। এই যে প্রজেকশনটা, এই যে অপটিক্স, এই সময় না অপটিক্সটা খুব মানে সাংঘাতিক ধরনের কাজ করে। একটা চলে সাইঅপস, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সেইটা চলে, এবং তার সঙ্গে চলে এই অপটিক্সটা, সেইটা কোন পর্যন্ত আমাদের নেই। আর দ্বিতীয়ত আজকে দেখো, যদি ওই দিয়াগো গার্সিয়ার দিকে, সেখানে আমেরিকানরা চরম গোপনীয়তার মধ্যে মানে যে B2 স্পিরিট বম্বার এনেছে শুধু ইরানের জন্য, তাদের কাছে সব থেকে বড় নিউক্লিয়ার থ্রেট, এবং হাউদি মিলিটেন্টস যারা ইয়েমেনের আছে তাদের জন্য। তো সেইটার মধ্যে 4টে B2 স্পিরিট বম্বারের কল সাইন ইন্টারসেপ্ট করা গেছে, যেগুলোর নাম আমি বলছি আজকে: অ্যাবা, তারপরে পিচ 11, পিচ 13, পিচ 14। আমি রিপিট করছি: অ্যাবা, পিচ 11, পিচ 13, পিচ 14। এবারে এই 4টে ইন্টারসেপ্ট করা গেছে কল সাইন। বাকিগুলো আমরা জানি না কটা এসে B2 স্পিরিট বম্বার, যে কিনা শুধু একটা 30,000 পাউন্ডের বম্ব ক্যারি করতে পারে, তার সঙ্গে আলাদাভাবে ক্যারি করতে পারে নিউক্লিয়ার বম্বস অ্যান্ড মিসাইলস, দুটো নিউক্লিয়ার বম্বস স্পেশালি আমেরিকার তৈরি, এবং দুটো মিসাইলস স্পেশালি আমেরিকার তৈরি। তো 11 ঘন্টা সে একটানা উপরে উঠতে পারে, এবং তার স্টেলথ প্রযুক্তি এত সাংঘাতিক। স্টেলথ প্রযুক্তি হচ্ছে মানে একটা বিমানকে ধরতে না পারা, রাডার যে এনার্জি বেরোয়, সেই রাডার এনার্জিটা আবার বাউন্স ব্যাক করে যায়। তো রাডার যেখান থেকে উৎসটা আসছে, নয়তো ধরা পড়বে না যারা বিমানটাকে কন্ট্রোলে রাখছে, আমেরিকান পেন্টাগন অফিসিয়ালরা। তো এইবারে সব ATCর মতন, সব এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো, সেই রাডার এনার্জিটা সব থেকে বিচ্ছুরণ কম হয়। সেইখানে একটা জিনিস কাজ করে, রাডার ক্রস সেকশন বলে, সেই রাডার ক্রস সেকশনের অত্যন্ত কম। তার উপরেও সে একটা অ্যাপারচার রাডার ইউজ করে, যার থেকে এমিশন খুব কম হয়। তো এত কিছু জিনিস, এত কিছু খরচ, এত কিছু করা ওরা এই শুধু ওই থ্রেটের জন্য। আর এখানে এত বড় কাণ্ড ঘটে গেল। আমরা এখনো পর্যন্ত আজকে কত 22 তারিখ না 23 তারিখ থেকে আজকে আমরা 28 তারিখে এসে পৌঁছলাম, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ, এইটা এখনো আমরা স্ট্র্যাটেজি আমরা সাজিয়ে যাচ্ছি, খুঁজে যাচ্ছি। আমি জানি এটা খুব কঠিন কাজ, কিন্তু তার মানে কি উই আর নট আ প্রিপেয়ার্ড, কি বলবো। আমি এইখান থেকেই আমি আর্যদা, আপনার এই যে একটা সমালোচনার সুর ছিল, এইটাই আমি প্রশ্নের উত্তর খুঁজবো কর্নেল সরকারের কাছ থেকে। কর্নেল সরকার, দেখুন, ইন্ডিয়ান আর্মি ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড। একবার আর্মি, এয়ারফোর্স, নেভির হাতে ছেড়ে তো দেখুন দেশটাকে কিভাবে এটার জবাব দেয়। সেটাই তো আমরা করে উঠতে পারছি। উই আর অনলি প্ল্যানিং কি আমরা এই করব, আমরা ডিসকাশন করব, আমরা এই মিটিং করব, কিন্তু না, উই হ্যাভ টু ইমিডিয়েটলি রিঅ্যাক্ট অ্যান্ড রেসপন্ড টু হোয়াট এভার দ্য নেফারিয়াস ডিজাইন অফ পাকিস্তান ইজ। আর যেভাবে নিরীহ লোকদের ওরা আমাদের এখানে মেরেছে, আমাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, ইমিডিয়েট। এবং সেই অ্যাকশনটা কি হবে, মিলিটারি অ্যাকশন হবে, কি অ্যাকশন হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু একটা সরকার, মানে আপনাদের সাথে আলোচনা করে এটা মনে হচ্ছে আমার যে কোথাও গিয়ে একটা হয়তো রাজনৈতিক শীর্ষস্তরে একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। সেটা কি হতে পারে বলে আপনার মনে হয় কর্নেল সরকার? আমি একই প্রশ্ন আমি আর্যদার কাছে আসবো, আগে কর্নেল সরকার।
দেখুন, রাজনীতি কি করতে চাইছে কি করতে চাইছে না ইজ ডিফারেন্ট। আমার একটাই বক্তব্য যে রাজনীতির এখন এরকম একটা জিনিস যখন হয়েছে, তখন আবার পলিটিক্যাল বস শুড ডিপেন্ড অর হ্যাভ সাম regard for this army and the air force and the navy and let them fight their battle, allow them to fight their battle. এটাই আমার মনে, এটাই দরকার। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখছি, আমি যেটা ফিল করছি, আমরা বলছি যে আমরা মানে পলিটিক্যাল লিডারশিপ বলছেন যে তারা আর্মি নেভি সবার হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তবে বোধহয় তা না। এবং আর একটা জিনিস এখানে সব্যসাচী দেখবে যে এই আমাদের এর মধ্যে কাদেরকে ইনভলভ করতে চাইছে পাকিস্তানের এটা পুরনো গেম প্ল্যান। হ্যাঁ, মানে কাটা রেকর্ড আর কি। প্রথমে তারা ওই করে ক্রেডিবল এভিডেন্স চায়, ইন্ডিয়াকে বলে যে স্টেজড অপারেশন এটা, তারপরে আমেরিকার হাত পায়ে ধরে, আর তারপরে নিউক্লিয়ার থ্রেট দেয়। তো তারপরে এখন কি করছে আমেরিকা রাশিয়া, তারই পার্ট হিসাবে আমেরিকা রাশিয়া আর একটা কাকে ইনভলভ হতে বলছে, চায়নাকে বোধহয় প্রবাবলি। তো সেইখানে রাশিয়া আমাদের খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু এটা বললে চলবে না যে রাশিয়া আইসিস এর চিফকে আশ্রয় দিয়েছে, শেল্টার দিয়েছে, সে আমাদেরকে কি হেল্প করবে? আমেরিকা অলরেডি নাক গলাতে শুরু করে দিয়েছে। একটা জিনিস লক্ষ্য করো সব্যসাচী, এবং সবাইকে আমি বলবো, স্যারকেও বলবো এটাই লক্ষ্য করতে, যে আমাদের কোনো তথাকথিত কোট আনকোট মানে সহযোগী আমাদের, তারা কিন্তু কোনো দেশ পাকিস্তানের নাম করেনি, আমেরিকা পাকিস্তানের নাম করেনি। আজকে এই যে আফগানিস্তানে এত অস্ত্র ছেড়ে গেছে, তারা 80% 90% চলে গেছে পাকিস্তানে। এবং আমেরিকার যে এখন কাউন্টার টেররিজম চিফ ডক্টর সেবাস্টিয়ান গোরকার কথা অনুযায়ী 83 বিলিয়ন ইউএস ডলারের ওয়েপনরি ছেড়ে চলে গেছে। এবারে সেটাকে টাকা দিয়ে গুণ করে নাও। এইবারে সেইটা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তালিবানের কাছ থেকে উদ্ধার করতে হবে, তালিবানকে বলেছেন যে সেই সমস্ত ফেরত দাও, নয়তো আমরা ফিনান্সিয়াল গ্রান্ট দেবো না। পাকিস্তানের নামই কোনি করেনি, এবং এই ক্ষেত্রেও তাই, এটা পাকিস্তানের নাম কেউ করেনি। তো কেন করবে না? যখন জানে যে পাকিস্তান এই কাজটা করেছে, তারা অ্যাবসলিউটলি দে আর সার্টেন এন্ড শিওর নট, মানে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স থেকে তারা জানে, আমি তোমাকে পরিষ্কার বলছি যে কোথায় কি হয়েছে। তারা 24/7 সার্ভেইলেন্স রাখে। তো সেই জন্যই বলছি এটা মানে একদম ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে এতদিনের। আচ্ছা, আমি একটা কথা বলছি, এই যে লঞ্চ প্যাড থেকে সরানো হচ্ছে, সেটা আমরা সব টিভিতে পর্দায় দেখছি, এদেরকে টেররিস্টদেরকে লঞ্চ প্যাড থেকে পাকিস্তান সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে। এইটা দেখা সম্ভব? লঞ্চ প্যাড থেকে তারা ভেতর দিকে যদি সরিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে আরো যেতে হবে। বেছে বেছে কি করে খুঁজবো? এখানে একজন আজকে একটা বিক্ষোভে একজন মহিলা পুলিশ বলছিলেন, আমি জানি না তিনি মহিলা পুলিশ কিনা, যে আমি মহিলা পুলিশ আমাকেও তুলে নিয়ে যাচ্ছে। তো আমরা ভেতরে গিয়ে কিভাবে তাদেরকে সেগ্রিগেট করবো? অত সহজ কাজ নয়। একদমই। আমার সময় একদম প্রায় শেষ। আর যদি আমি কর্নেল সরকারকে দিয়ে শেষ করব, তাহলে এই ঘটনা এটা প্রমাণ করে যে আমাদের প্রস্তুতি তৎপরতা অন্য লেভেলে নিয়ে যাওয়া ছাড়া টিকতে পারবো না। নিশ্চয়ই 100বার we have to be prepared for it, এবং আমাদেরকে সেই লেভেলটা অ্যাটেন্ড করতে গেলে আমাদেরকে নিজেদের প্রিপেয়ার হয়ে একটা করতে হবে, বা যে স্টেপটাই নেওয়া গভর্নমেন্ট যেটা ডিসাইড করছে সেটাই নিতে হবে। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। একদমই। অনেক ধন্যবাদ কর্নেল সরকার, অনেক ধন্যবাদ আর্যদা। আর কবে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে, তবে প্রত্যাঘাত চাই, এটা বলছে দেশের প্রত্যেকটা মানুষ। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।